তার পায়ের এখানে আঙ্গুলগুলা আমি বলতে পারবো না কি পরিমাণ রবার বুলেট এখানে লেগেছে। আর রাহাত ভাই যে ছবিগুলো আপনার পিছনে আসবে, আমরা রাহাত ভাইয়ের কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাত সাইন। আমি নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে পড়াশোনা করছি। যেহেতু পরিবারের বড় সন্তান, একটা কর্মজীবনে আছি। কর্মজীবনের ক্ষেত্রেই শনি একটা কাজলাতে থাকতে হয়। তা কাজলাতে আমার বেশি দিন না, প্রায় 1 বছরের মতো আমি কাজলাতে আছি। কাজলা হচ্ছে গিয়ে নয়ানগর স্বপ্নের 3 তলায় বাচ্চাদের একটা বেবি ফুড কোম্পানিতে জব করতেছি। তো ওই জায়গাটা থেকে তাইমের সাথে পরিচয় হচ্ছে কি আমার দীর্ঘ 7 থেকে 8 মাস। গত 20 জুলাই এখানে যারা আছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই সারা বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2024-এর যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো বিভিন্ন হাসপাতালে আহত হয়ে মৃত্যুসজ্জায় কাটাচ্ছেন। আপনারা ইতিমধ্যেই একটা ভিডিও ফুটেজ সবাই দেখেছেন। একটা ছেলেকে বাঁচানোর জন্য একটা বন্ধুত্বের যে পরিচয়, হয়তোবা সে আমার ভাই না, রক্তের কেউ না। আগামী গত 20 জুলাই দুপুর 12টার দিকে যখন প্রথম কারফিউ হয়, গভর্নমেন্ট যেদিন প্রথম কারফিউ দেয় সেই দিন হচ্ছে গিয়ে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই মুহূর্তটাতে প্রায় 10টা থেকে হচ্ছে গিয়া কিছু আন্দোলনকারী মুভমেন্ট যারা ছিল, টানা 3-4 দিন ধরে আমি তাইমকে দেখেছি সে আন্দোলনে ছিল। মানে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের সাথে, আমার ফ্রেন্ডও ধনিয়া ভার্সিটিতে পড়াশোনা করে। তাই দুপুর 12টার দিকে আমার কিছু ফ্রেন্ড আমাকে ফোন দেয়, ওই জায়গাটাতে যাই। তারা ঠান্ডা পানি খাচ্ছিল, কেক খাচ্ছিল। তখন কিন্তু ওইরকম বড় আন্দোলনের মুভমেন্ট না, যেহেতু হচ্ছে গিয়ে প্রথম কারফিউ খুব শিথিল, সেনাবাহিনী পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে। তাই ঠিক 12টা 15 মিনিট আমি, তাইম, শাহরিয়ার, আরও অসংখ্য মানুষ ছিল সেখানে। রাস্তায় মানুষের যাতায়াত, ছোট যানবাহন। ওই জায়গাটা থেকে পুলিশ হঠাৎ হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজাটা, ওই টোল প্লাজাটা থেকে একটা এপিসি গাড়ি নিয়ে শনিয়াকড়ার দিকে মুভমেন্ট করে। যখন শনিয়াকড়ার দিকে মুভমেন্ট করে, ওই এপিসি গাড়ি থেকে সে অজস্রভাবে ফায়ার করতেছে, চতুর্দিকে অজস্রভাবে ফায়ার করতেছে, যেটা কারো বুক দিয়ে ঢুকে পিছন থেকে বের হয়ে যাচ্ছে, হাতে লাগতেছে, কেউ হাই রোডে শুয়ে পড়তেছে। তাই ওই জায়গাটা দেখে আমরা কেউ দৌড় দিই নেই। ওই হাইওয়ে রোড থেকে আমরা দৌড় দিয়ে একটা টি স্টলে ঢুকে যাই, আমি, শাহরিয়ার আর হচ্ছে গিয়ে তাইম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমার সাথে যেই 2জন ছেলে ছিল তারা 2জনই পুলিশের ছেলে। যখন ঢুকে যাই, পুলিশ এপিসি গাড়িটা হচ্ছে গিয়া গুলি করতে করতে তখন শনিয়াকড়ার দিকে মুভমেন্ট শুরু করে, আর হচ্ছে গিয়া সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আর পিছনে হচ্ছে গিয়া সবচেয়ে বড় পুলিশের একটা ফোর্স ছিল, প্রায় 100 জনের বেশি একজন ফোর্স। তাই আমরা কোনো দিকে দৌড় দিই নেই, এইটা ভেবে যদি হাইওয়ে রোডে দৌড় দিই তাহলে এই এপিসি গাড়ির থেকে একটা শ্যুট করার মুভমেন্ট থাকে, তাহলে আমরা সবাই মারা যাব। আর যদি পিছনের দিকে দৌড় দিই তাহলে হচ্ছে গিয়া আমরা পুলিশের সামনাসামনি পড়ার একটা চেষ্টা আছে। ওই জায়গাটা থেকে আমরা দৌড় না দিয়ে আমরা হচ্ছে গিয়া টি স্টলের ভিতরে ঢুকে যাই। পুলিশ ওই জিনিসটা খেয়াল করার পরে সে আমাদের টি স্টলের সামনে যাওয়ার পরে দোকানের শাটারটা আমরা ক্লোজ করে দেই। যখন দোকানের ভিতরে ঢুকি, আমি ভাবছিলাম যেন আমার মৃত্যুটা নিশ্চিত। আমি আল্লাহর কাছে বারবার বলতেছি, আল্লাহ তুমি আজকের মতো আমাকে বাঁচাই দিও, আর না হলে শহীদ করে দিও। ওই জায়গাটা থেকেই পুলিশ প্রায় 16 থেকে 18 জনের একজন ফোর্স দোকানের সামনে গিয়ে শাটারটা খোলার পরে খারাপ ভাষায় একটা বকা দেয়। বকা দেওয়ার পরে তারা বলতেছে সবাইকে ক্রস ফায়ার করে দেয়। ওই মুহূর্তটা যখন বলছে ক্রস ফায়ার করে দে, কলিজাটা অনেক জোরে একটা চাপ লাগছে। ওই মুহূর্তটা বোঝানোর মতো না। এই কথা বলেই আমার বুকে সর্বপ্রথম একটা বুট জুতা দিয়ে সে
লাথি মারে, প্রচণ্ড জোরে লাথি মারে। লাথি মারার পরে আমার হাতটা ধরে টেনে বের করে, টেনে বের করার পরে তাদের মুখে যত খারাপ ভাষা ছিল সেগুলো তো তারা ব্যবহার করছেই, অজস্রভাবে পিটায়। তাদের যে রাইফেল ছিল বা হাতে যে লাঠিসোঁটা ছিল পিটাইছে, প্রচণ্ড জোরে কোমরে বাড়ি মারছে। তাই ওই মুহূর্তটাতে আমি অনুভব করতে পারি না একজন আমাকে কি করতেছে। তারা একটা মৃত্যুর ভয় সামনে, আমি শিওর ছিলাম যেন আমাকে গুলি করবে 100%। দ্বিতীয় পর্যায়ে তাইমকে হাত ধরে টেনে বের করে, টেনে বের করার পরে তাইমকেও ইচ্ছা মতো পিটালো। পিটানোর পরে আমরা যে পরিচয় দিব, স্যার আমরা পুলিশের ছেলে, আমি পুলিশের ছেলে না, তাইম বা সারিয়ার সে যে ছিল, ওরা দুজনই তাদের বাবা হচ্ছে গিয়ে পুলিশ। পুলিশের পরিচয়টা যে দিবে ওইরকম মুখ থেকে যে কথা বলবে, ওইরকম মুখ থেকে কথা বলার কোনো ভাষা ছিল না ওই সময়টাতে। তাইম আর আমি এক পজিশনে দাঁড়ানো ছিলাম। তখন পুলিশ বলতেছে, একটা খারাপ ভাষায় বকা দিয়ে বলতেছে যে দৌড় দে। আমার মাথায় চিন্তা ছিল, যদি গুলি যেহেতু করবেই সামনাসামনি করুক, আমি দৌড় দিব না, কারণ আমি শিওর ছিলাম যখন দৌড় দিলেই পুলিশ পিছন থেকে ফায়ার করবে। এই চিন্তাটা মাথায় করতে করতে তাইম তখন 2 থেকে 3 কদম দৌড় দিয়ে দেয়। 2টা শটগান থেকে 2টা বুলেট বের হয়, 2টা বুলেটই তাইমের কোমর থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তটাতে আমার শরীর হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমি শুধুমাত্র মুখে আল্লাহর নাম নিচ্ছিলাম আর মাকে স্মরণ করছিলাম বারবার। মৃত্যু কি জিনিস চোখের সামনে দেখেছি, হয়তোবা ওই জিনিসটা আপনাদেরকে উপলব্ধি করানোর মতো বা ওই জায়গার কষ্টটা আমি কাউকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই। হয়ে যায় তখন বোতল থেকে পানি ঢাললে যেরকম পানি গড়াই পড়ে, ওই রকম তখন তার পিছন থেকে ব্লাড পড়তেছিল। আমি তখন তাইমের পিছন থেকে গিয়ে ধরার পরে আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে পুলিশ তাকে ধরার পরে সামনে এসে এইভাবে ফায়ার করবে। সর্বশেষের একটা ফায়ার আমার পায়ে এসে লাগে, পায়ের বুড়ো আঙ্গুলটা ভেঙে বাম পাশে চলে আসে। তখন আমি ফিল করতে পারি নাই যে আমার পায়ে কি লাগছে তখন। তারপরেও আমি তাকে পিছনের দিকে টানার চেষ্টা করি। একটা পর্যায়ে তার একটা দীর্ঘশ্বাস, তার চোখটা বড় হয়ে যাওয়া, এমনকি সে আমাকে বলতেছে যে ভাই আমি আর পারতাছি না, তুমি আমাকে ছেড়ে দাও। তখন আমার তাকে টানার সক্ষমতা ছিল না, কারণ আমার পায়ের তীব্র বেদনা বা তার শরীরটা ভারী হয়ে যাওয়া। ওই মুহূর্তটাতে আমি তাকে ফেলে পিছনের দিকে দৌড় দিই। যখন দৌড় দিই তখন আমাকে পিছন থেকে 4-5টা ফায়ার করা হয়। আল্লাহর রহমত, বাবা মার দোয়া, এই হাজারো মায়ের দোয়া বা ভাইয়ের দোয়াই হয়তোবা আমি আজকে বেঁচে আছি। আমার দৌড়টা যেই জায়গাটাতে শেষ হয় ওই জায়গাটাতেই আমি পড়ে যাই। অনেক জোরে মা বলে একটা চিৎকার দেই। চিৎকার দেওয়ার পরে আমি ভেবেছিলাম আমার হয়তোবা ওই জায়গাটাতেই শেষ, আমাকে নেওয়ার মতো কেউ ছিল না। পুরো রাস্তাটা শুনশান নীরবতা হয়েছিল। অনেক হাতটা কোনোরকম ইশারা করে আমি 2টা ভাইকে ডাক দেই। ডাক দেওয়ার পরে মানে অনেক জোরে চিৎকার দিই, তারা গলির ভিতর থেকে শুনতে পায়। আমাকে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে। আমার শ্বাসটা দীর্ঘ শ্বাস, আমার শ্বাস নেওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলি। ওই জায়গাটা থেকে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তখন আমি তাদেরকে বলতেছি, জন ভাই আমার সাথেরটারে মেরে ফেলছে, আপনারা একটুখানি গিয়ে নিয়ে আসেন। বলতেছে ভাই আপনি আগে বাঁচেন, তারপরে আমরা তাকে দেখতেছি। আমি শুধুমাত্র তখন তার কথাটাই ভাবতেছিলাম।